সমীর নতুন জামা প্যান্ট পরে তৈরি হচ্ছিল। এমন সময় তার বাবা মৃণাল বাবু বলেন, বাবা সমীর, তুই কোথায় যাচ্ছিস? আর কারি বা জামা প্যান্ট পরেছিস? এগুলো তো তোর না। বাবা, আমি একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি, তার নাম রিয়া। আর এই জামা প্যান্টটা আমার বন্ধু অজয়ের। তোমরা তো জানো আমার একটাও ভালো জামা প্যান্ট নেই। এই অবস্থায় কারোর সঙ্গে দেখা করতে ছেঁড়া জামা প্যান্ট পরে তো যাওয়াই যাবে না। হ্যাঁ বাবা, তোর সমস্ত টাকা পয়সা এই পুরোপুরি সেবা করতেই, সংসার চালাতেই তো শেষ হয়ে যায়। নিজের জন্য তো একটা জামা কেনারও টাকা বাঁচে না। তুই আমাদের জন্য কত করিস, নিজের জন্য একটুকু ভাবিস না। বাবা, তোমরা তো আমারই নিজের, তোমাদের কথা ভাবলেই আমার কথা ভাবা হবে। আলাদা করে নিজের জন্য আর এমনি কিছু ভাবতেই হয় না। ওসব কথা এখন ছাড়ো, আমাদের তো এখন হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এখন আসছি। এই বলে সমীর বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সমীর গ্রামের একটি ঝুপড়ি বাড়িতে তার বৃদ্ধ ও অসুস্থ বাবা মার সাথে থাকতো। তার মায়ের অসুখ, সেজন্য তিনি কিছুই করতে পারেন না। সব কাজ সমীরকেই করতে হয়। সে সারাদিন ফ্যাক্টরিতে কাজ করে এসে দিনের শেষে রান্নাবান্না করে তার বাবা মাকে খেতে দেয়। এই দিন সে আসলে রিয়া নামের একটি মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। কয়েকদিন ধরেই সে রিয়াকে ফলো করছিল। এমনই একদিন সুযোগ পেয়ে একটি বাচ্চা মেয়ের হাতে সে একটি লাভ লেটার রিয়াকে পাঠায় এবং লাভ লেটারটি পড়ে রিয়া তার সঙ্গে দেখা করতে রাজি হয়। সেই উদ্দেশ্যে সে বেরিয়েছে। সে পার্কে গিয়ে রিয়ার জন্য অপেক্ষা করতে করতে গুনগুন করে গান করে। সে যখন এসব কিছুই ভাবছিল, তখন রিয়া একটি নতুন সুন্দর ড্রেস পরে সেখানে এসে উপস্থিত হয় এবং বলে, আচ্ছা তুমি তাহলে সমীর? আমি বেশ কয়েকদিন ধরেই দেখছি তুমি আমাকে ফলো করো। কি ব্যাপার বলো তো? ব্যাপারটা কি তুমি আমার চিঠি পড়ে বুঝতে পেরেছো রিয়া? আর তুমি যদি না বুঝতে পারতে তাহলে আমার সঙ্গে কি এখানে দেখা করতে আসতে? বাহ, তুমি তো খুব বুদ্ধিমান ছেলে দেখছি। আমি ইমপ্রেসড। তা তুমি কি করো আর তোমার বাড়ি কোথায়? আমি একটা বড় কোম্পানির ম্যানেজার পোস্টে কাজ করি। আর এই গ্রামে আমার বাবা মাকে নিয়ে একটা ছোট্ট বাড়িতে বাস করি। আমি হলাম আমার বাবা মার একমাত্র ছেলে, তাই বাবা মার সমস্ত প্রপার্টি আমারই নামে। এই প্রশ্নের জবাবে সমীর রিয়াকে মিথ্যে কথা বলে। বাহ, সমীর তো দেখছি বেশ ভালোই ধনী পরিবারের ছেলে। আর দেখতে শুনতে বেশ ভালোই, কথাবার্তাও খুব স্মার্ট। এর সঙ্গে কথা এগোনো যেতেই পারে। এভাবেই সমীর এবং রিয়ার মধ্যে কথাবার্তা শুরু হয়। সন্ধে হলে সমীর তার বন্ধু অজয়কে জামা কাপড় ফেরত দেয় এবং নিজে ছেঁড়া ফাটা জামা পরে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সে তার বাবা মার সেবা করে এবং রান্নাবান্না করে। তখন তার মা যমুনা দেবী বলেন, বাবা, তুই সারাদিন অফিস করিস, আবার সন্ধ্যাবেলা এসে এত রান্নার ঝামেলা, সারাদিন একটুও রেস্ট হয় না তোর। এসব না আমার খুবই খারাপ লাগে। আমাকে এখানে সব কিছু জোগাড় করে দে, আমি বসে বসে সব রান্নাটা করে নিচ্ছি। মা, এতে খারাপ লাগার কিছু নেই, এটা আমার কর্তব্য। তোমাদেরকে এসব নিয়ে এত ভাবতে হবে না। কেন চিন্তা করবো না বাবা? এই বয়সে ছেলেরা বাইরে ফুর্তি করে, ঘুরে বেড়ায়, আড্ডা মারে। আর তুই কিনা এই বয়সে তোর বাবা মার সেবা করছিস। আমাদের জন্যই তোর জীবনটা এরকম হয়ে গেল। সত্যি, আমার যদি 10টা মেয়ে হতো তাহলে এইভাবে আমাদের সেবা করতে পারতো না। উপরবেলা যেন তোকে চিরসুখী করে। পরের দিন আবার সমীর রিয়ার সঙ্গে দেখা করতে চলে যায়। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায় এবং তারা একে অপরকে খুব বেশি ভালোবেসে ফেলে। এমনই একদিন রিয়া সমীরকে বলে, আচ্ছা সমীর, আমরা আর কতদিন এভাবে দেখা করবো বলো তো? বলছি, তুমি তোমার বাবা মার সঙ্গে দেখা করতে কবে তোমাদের বাড়িতে নিয়ে যাবে আমাকে? রিয়া তো আমার বাবা মাকে দেখতে চাইছে, আমার বাড়িও দেখতে চাইছে। এবার আমি কি বলবো? আমি যদি সত্যি কথা বলে দিই তাহলে তো আমাদের সম্পর্কটাই ভেঙে যাবে। এরপর তারা কথাবার্তা এগোয় এবং বেশ কিছুক্ষণ পর সমীর সেখান থেকে উঠে বাড়ির জন্য রওনা হয়। এমন সময়ই রিয়া মনে মনে বলে, আজ তো আমি সমীরের বাড়ি দেখেই ছাড়বো। দেখি ও কোন রাস্তা দিয়ে যাচ্ছে, ওর বরং পেছন পেছন গিয়ে ওকে ফলো করি। সমীর বাড়ি যাওয়ার পথে তার বন্ধু অজয়ের ঘরে ঢোকে তাকে জামা কাপড় ফেরত দেওয়ার জন্য। এটি দেখে রিয়া মনে মনে ভাবে যে এটি সমীরেরই বাড়ি এবং সে খুবই খুশি হয়। বাড়ি ফিরে সে ঠিক করে যে পরের দিন সে সেখানে যাবে এবং সমীরকে সারপ্রাইজ দেবে। এদিকে সমীর অজয়কে জামা ফেরত দিয়ে বলে, বন্ধু, তুই আমার খুব বড় উপকার করেছিস। থ্যাংক ইউ বন্ধু। তুই যদি তোর এই ভালো জামা কাপড় জন্য আমাকে দিতিস তাহলে আজকে আমি রিয়াকে কাছেই পেতাম না। দেখ সমীর, একটা বন্ধু সবসময় অন্য বন্ধুর কাজে আসে, এতে থ্যাংক ইউ বলার কিছু নেই। তবে তোকে একটা কথা বলতে চাই, তুই তোর আসল পরিচয় ও সম্পর্ক জানিয়ে দে। তোরা যখন এত ক্লোজ হয়েছিস, পরবর্তীকালে যেন এটা নিয়ে সমস্যা না হয়। অজয়ের কথা শুনে সমীর কোনোভাবে উত্তর দিয়ে সেখান থেকে চলে আসে। এরপর সন্ধ্যাবেলা সে বাড়ির বাইরে মাটির উনুনে রান্নাবান্না শুরু করে এবং মনে মনে ভাবে, অজয় সত্য কথাই বলেছে। রিয়াকে আমার ব্যাপারে সত্য কথা জানিয়ে দেওয়াই উচিত। আমি ওকে পাওয়ার জন্য আর কত মিথ্যে কথা বলবো।
না না, কালকে আমি রিয়াকে সব সত্য কথা বলে দেব, তারপর যা ভাগ্য আছে তাই হবে। পরের দিন সকালে রিয়া অজয়ের বাড়িতে আসে এবং বলে, এক্সকিউজ মি, এটা মিস্টার সমীরের বাড়ি না? বলছি সমীর কোথায়, ওকে একটু প্লিজ ডেকে দেবেন, আর বলবেন ওর গার্লফ্রেন্ড রিয়া ওর সঙ্গে দেখা করতে এসেছে। রিয়ার কথা শুনে অজয় মনে মনে চিন্তা করে, আরে এটা তো সমীরের গার্লফ্রেন্ড রিয়া। ও আমার বাড়িটাকে সমীরের বাড়ি ভেবেছে। তার মানে সমীর এখনো সীমাকে ভয়েতে কিছু বলতে পারেনি। এক কাজ করি, আমি সমীরের হয়ে সমস্ত সত্য কথা রিয়াকে বলে দিই। এরপর অজয় রিয়াকে বলে, মিস রিয়া, আমি আপনাকে চিনি। আপনি সমীরের গার্লফ্রেন্ড না? আসলে সমীর আপনাকে কিছু মিথ্যে কথা বলেছে। এটা সমীরের বাড়ি না, এটা আমার বাড়ি। সমীর কোনো কোম্পানির ম্যানেজার না, ও সামান্য একটা ফ্যাক্টরিতে কাজ করে। ওরা আমাদের বাড়ির পাশে একটা ঝুপড়িতে থাকে। কি আপনি এসব কি বলছেন? সমীর মিথ্যা কথা বলেছে? আমাকে ও নিজের ব্যাপারে সবকিছু লুকিয়ে গেছে। দেখুন মিস রিয়া, সমীর হয়তো আপনাকে মিথ্যে কথা বলেছে, কিন্তু ওর ভালোবাসা কখনোই মিথ্যা না। ও আপনাকে প্রচন্ড ভালোবাসে, তাকে হারাতে চায় না। এই জন্যই তো আপনাকে এত মিথ্যে কথা বলেছে। আর ও তো কালকেই আমাকে বলে গিয়েছে যে আপনাকে সমস্ত সত্য কথা বলে দেবে। থাক, এখন আর এইসব কথা বলে কি হবে? ওই ছেলেটা আমার সাথে ফ্রড করেছে, আমার ভাবনা নিয়েও খেলা করেছে। আমি ওর সাথে কখনোই দেখা করতে চাই না। ওর সাথে আমার সমস্ত সম্পর্ক আজই শেষ হলো। এরপর রিয়া অজয়ের আর কোনো কথাই শোনে না এবং সে সেখান থেকে রেগে চলে যায়। সন্ধ্যাবেলা সমীর অজয়ের বাড়িতে আসলে সে সমীরকে সমস্ত ঘটনা বলে। সবকিছু শুনে সমীরের চোখে জল চলে আসে এবং সে বলে, কি, রিয়া আর আমার মুখ দেখতে চায় না? ও আমার সঙ্গে সমস্ত সম্পর্ক এইভাবে ভেঙে দেবে? আমি জানি এতে ওর কোনো দোষ নেই, সব দোষ আমার নিজের। আমি ওসব কিছুর জন্য দায়ী। এভাবে বলে কাঁদতে কাঁদতে সমীর সেখান থেকে চলে আসে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। রিয়া এবং সমীর কেউ কারোর সঙ্গেই দেখা করে না, কিন্তু ধীরে ধীরে রিয়া আবার সমীরের কথা মনে করে এবং সে থাকতে না পেরে একদিন সন্ধ্যাবেলা সমীরের বাড়ির কাছাকাছি এসে উপস্থিত হয় এবং দেখে যে সমীর একটি মাটির চুলাতে উঠানে বসে রান্না করছে। এরপর সমীর ঘরের ভেতরে গিয়ে তার বৃদ্ধ বাবা মাকে খেতে দেয়। এমন সময় তার মা বলেন, বাবা, আর কতদিন এভাবে চলবে? এবার তুই একটা বিয়ে কর। বাড়িতে বউ এলে তোর কাজ অনেকটা হালকা হবে, সে তোর খেয়াল রাখবে, তোর মনটাও ভালো হবে। না, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। তোমরা আমাকে বিয়ে করার কথা বলো না, আমি যেমন আছি ঠিক আছি। আচ্ছা বাবা, তুই যখন ওই মেয়েটাকে এতই ভালোবাসিস, তাহলে কেন ওকে আগে থেকেই তোর ব্যাপারে সমস্ত কিছু বলিসনি বলতো? তুই যদি চাস তাহলে আমি ওর বাবা মার কাছে গিয়ে হাতে পায়ে ধরে তোর কথা বলবো। এসব কি কথা মা? আমি ভুল করেছি, সেই ভুলের জন্য তোমরা খেসারত দেবে? তাছাড়া রিয়া আমার এখন আর মুখ দেখতেও চায় না। ও বা ওদের বাড়ির কেউই আমার সঙ্গে বিয়ে দিতে রাজি হবে না। আমি এত গরিব হয়ে এত উঁচু স্বপ্ন দেখা আমার পক্ষে ঠিক না, তাই এখন আমাকে এইভাবে কষ্ট পেতে হচ্ছে। সমীরের কথা শুনে রিয়ার চোখে জল চলে আসে এবং সে বুঝতে পারে যে সমীর কত ভালো ছেলে। সে একদিকে তার বৃদ্ধ বাবা মার খেয়াল রাখছে, অন্যদিকে তার কথা মনে করে সে আর বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছে। এমন সময় রিয়া এগিয়ে এসে সমীরকে বলে, সমীর, তুমি কি এখনো আমাকে ভুলতে পারছো না? আমাকে সত্যি তুমি বিয়ে করতে চাও? আরে রিয়া, তুমি এখানে? তুমি কখন এলে? বিশ্বাস করো রিয়া, আমি ইচ্ছে করে তোমাকে ঠকাইনি। আমি ঠিক বুঝতেও পারছিলাম না যে তোমাকে কিভাবে সত্য কথা বলবো, তাই জন্যই অতগুলো মিথ্যে কথা বলে ফেলেছি। আমি অনেকক্ষণ আগে এসেছি সমীর। আসলে আমি তোমার উপরে ভীষণ রেগেছিলাম। তুমি আমাকে তোমার ব্যাপারে সব মিথ্যে বলেছিলে, কিন্তু এখন আমি তোমাকে আর তোমার পরিবারকে দেখে এটা বুঝতে পেরেছি যে তুমি কতটা ভালো মনের মানুষ। যে ছেলে তার বাবা মার এত খেয়াল রাখে, সে তার স্ত্রীকে কতই না মর্যাদা দেবে। সমীর, আমি তোমাকে বিয়ে করতে চাই আর তোমার সমস্ত কষ্টে তোমার সাথ দিতে চাই। রিয়ার কথা শুনে সমীর এবং তার বাবা মার মুখে হাসি ফুটে ওঠে। এরপর বাড়ি ফিরে রিয়া তার বাবা মাকে সমীর এবং তার বাড়ির কথা বলে। রিয়ার বাবা মা তাদের মেয়ের পছন্দকে মেনে নেয়। কয়েকদিনের মধ্যেই রিয়া ও সমীরের বিয়ে হয়। রিয়া তার বাবাকে বলে সমীরকে তাদের কোম্পানির ম্যানেজার পোস্টে চাকরি দেয়। রিয়া যেহেতু তার বাবা মার একমাত্র সন্তান ছিল, তাই তার সমস্ত সম্পত্তি তার এবং সমীরের নামে হয়ে যায়। এরপর থেকে সমীর, তার বাবা মা, রিয়া এবং তার বাবা মা সবাই একসঙ্গেই থাকা শুরু করেন এবং তাদের জীবন সুখময় হয়ে ওঠে। মৌসুমী দেবী তার 4 ছেলে বিকি, রিক, মনু, পিকু এবং এক মেয়ে নেহাকে নিয়ে বসবাস করতেন। মৌসুমী দেবী 4 ছেলে একটি কোম্পানির ম্যানেজার পোস্টে চাকরি করত। মৌসুমী দেবী সংসারের অভাব বলতে কিছুই ছিল না।
কিন্তু তবুও তার জীবনে দুঃখের শেষ ছিল না, কারণ মৌসুমী দেবীর একমাত্র মেয়ে নেহা ছিল শ্যামলা বর্ণের, যার কারণে নেহা এবং মৌসুমী দেবী দুজনকেই সমাজের কাছ থেকে কটু কথা শুনতে হতো। এমনই একদিন মৌসুমী দেবী তার 4 ছেলের বিয়ে অনু, রিনি, তনু, বিনা নামের 4 মেয়ের সঙ্গে ঠিক করে দেন। আজ আমার আনন্দের শেষ নেই, কারণ আজ আমার বাড়িতে 4 বৌমা আসবে। আমাদের বাড়ি একেবারে ভরে যাবে। আগে আমি আর তুই একা একা থাকতাম, তোর দাদারা তো সপ্তাহে একবার বাড়ি আসে। কিন্তু মা, আমার খুব ভয় করছে। বৌদিরা তো খুব সুন্দরী ফর্সা, সকলের মতো বৌদিরাও যদি আমাকে পছন্দ না করে। না রে মা, এভাবে বলিস না। আমার বিশ্বাস আছে আমার 4 বৌমা অন্তত আমার মেয়েকে অপমান করবে না। আর তো 4 বৌদিরা শিক্ষিত, ওরা অন্তত ফর্সা কালোর ভেদাভেদ করবে বলে আমার মনে হয় না। এভাবে মৌসুমী দেবী এবং নেহা কথাবার্তা বলছিল। আসলে মৌসুমী দেবী ঠিকই বলছিলেন। মৌসুমী দেবীর 4 বৌমাই ছিল উচ্চশিক্ষিত। এরপর বৌমারা এসে হাজির হয়। তাদেরকে দেখে আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সকলেই খুবই প্রশংসা করতে থাকে। এমনই সময় একজন প্রতিবেশী রমা দেবী বলেন, আরে মৌসুমী, তোমার 4 বৌমা তো একেবারে চাঁদের টুকরো হয়েছে। যেমন দেখতে তেমনি ফর্সা। তোমার ঘর তো বৌমাদের রূপে একেবারে ঝকমক করছে। হ্যাঁ দিদি, তাজা বলেছ। আমার বৌমারা খুবই সুন্দরী হয়েছে, তার সাথে সাথে শিক্ষিত। কিন্তু নেহা, তুই এরকম কালো রঙের জামা পরেছিস কেন? একেই কালো দেখতে, তার উপরে কালো জামা। চাঁদের টুকরো বৌদিদের উপরে তুই যেন অমাবস্যা হয়ে দাঁড়িয়েছিস। তোকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আজকে তো 4টে দাদার বিয়ে, আজ অন্তত একটু মেকআপ শেকআপ করতে পারতিস। রমা দেবীর কথা শুনে নেহার মন খারাপ হয়ে যায় এবং তার চোখে জল চলে আসে। এটা দেখে তার 4 বৌদি খুবই রেগে যায়। তখন অনু বলে, কাকিমা, আমাদের ননদ হয়তো মেকআপ করেনি, কিন্তু আপনি তো আপনার চুলে বেশ ভালোই কালো রং ঢেলেছে দেখতে পাচ্ছি। আর এই যে কাকিমা, ঠোঁটেও তো একটা লাল রঙের লিপস্টিক লাগিয়েছেন। বাইরে যখন বেরোবেন মাস্ক পরে নেবেন, না হলে লোকে আপনাকে দেখে হাসাহাসি করতে পারে আর বলবে বুড়ি বয়সে ছুরির সাজ সেজেছেন। অনু রিনির কথা শুনে রমা দেবী বলেন, আরে মৌসুমী, তোমার বৌমারা তো বড়ই বেয়াদব আছে। বড়দের কি করে সম্মান করতে হয় জানেই না দেখছি। মুখে মুখে কেমন কথা বলছে দেখো। আসলে কাকিমা, এটাকে বেয়াদবি বলে না, এটাকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বলে। কারণ আপনি আমাদের ননদকে অনেকক্ষণ থেকেই ছোট বড় কথা শোনাচ্ছেন, আর আমরা বৌদি হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেনে নেব, সেটা আপনি কি করে ভাবলেন? এতদিন আমাদের প্রিয় ননদকে সকলেই অনেক ছোট বড় কথা বলেছেন, কিন্তু এখন ওর 4 বৌদি চলে এসেছে। এখন আর কেউ অপমান করতে পারবে না, কারণ আমরা ঢাল হয়ে রুখে দাঁড়াবো। 4 বৌদিকে ননদের হয়ে কথা বলতে দেখে মৌসুমী দেবীর এবং নেহার দুজনের খুবই ভালো লাগে। এরপর নেহা চোখের জল মুছতে মুছতে বলে, বৌদি, তোমরা আমাকে এত সাপোর্ট করবে আমি কখনোই ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম তোমরাও সবার মতো আমাকে সহ্য করতে পারবে না, কিন্তু আমি খুবই ভাগ্যবান যে তোমাদের মতো 4 বৌদি পেয়েছি। আচ্ছা, এবারে বৌমারা ভিতরে এসো। আর কতক্ষণ এভাবে বাইরে দাঁড়িয়ে থাকবে? বিকি, রিক, মনু, পিকু, তোরা বৌমাদেরকে নিয়ে ঘরে যা। এরপর মৌসুমী দেবীর 4 ছেলে তাদের বউদেরকে নিয়ে ঘরে চলে যায়। দেখতে দেখতে সেদিন রাতটা কেটে যায়। পরের দিন সকালে মৌসুমী দেবীর 4 বৌমা সকাল থেকে উঠে রান্নাবান্না করতে থাকে। তখন তাদেরকে দেখে নেহা বলে, বৌদি, তোমাদের কিছু হেল্প লাগবে? আমাকে বলো। না আমার সোনা বোন, তোমাকে কিছুই করতে হবে না। তুমি গিয়ে নিজের পড়াশোনা করো। এখন তোমার 4 বৌদি আছে, তারাই সবকিছু সামলে নেবে। হ্যাঁ বোন, দিদি ঠিকই বলেছে। তোমার 4 বৌদি থাকতে তুমি কেন রান্নাঘরে আসতে যাবে? এখন তোমার বিয়ে হয়নি, তুমি আয়েশ আরামে জীবন কাটিয়ে নাও। বিয়ে হয়ে গেলে তখন শ্বশুর বাড়িতে গিয়ে কাজ কাম করবে, কেমন? নেহা তার বৌদিদের মুখে এরকম কথা শুনে তার চোখে জল চলে আসে এবং সে বলে, বৌদি, আর বিয়ে? কে আমাকে বিয়ে করবে বলো? এরকম কালো কয়লার মতো দেখতে আমি। কেউ কি চাই এরকম কালো মেয়েকে বাড়ির বউ বানাতে? আমার কি আর সে ভাগ্য রয়েছে? দেখো নেহা, এভাবে বলতে নেই। জুড়ি উপরওয়ালা বানায়, আর উনি আগে থেকে ঠিক করে দেন কার সঙ্গে কার বিয়ে হবে। দেখবে তোমাকে নিতে একটা রাজকুমার আসবে একদিন। কে জানে ঈশ্বর ভাগ্যে কি রেখেছেন। তবে তোমাদের কথাই যেন সত্যি হয়। আমিও বিয়ে করতে চাই, আমিও চাই আমার একটা সংসার হোক। এভাবেই নেহা 4 বৌদি তাকে সবসময় সাপোর্ট করত। এভাবেই সুখী শান্তিতে তারা দিন কাটাতে থাকে। এমনই একদিন রমা দেবী মৌসুমী দেবীর বাড়িতে আসেন এবং বলেন, আরে মৌসুমী, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, আমি আমার ছেলের বিয়ে নিমন্ত্রণ করতে এসেছি তোমাদেরকে। হ্যাঁ দিদি বলো, এই তো এসে গিয়েছি। কি যেন বলছিলে? বিকাশের বিয়ে? হ্যাঁ গো, পরশু আমার ছেলের বিয়ে। তোমরা সবাই এসো কিন্তু। এখন আসছি গো, বাড়িতে অনেক কাজ রয়েছে। বিয়ে বাড়ি বলে কথা,
জানোই তো হাজারো কাজ। এই বলে রমা দেবী সেখান থেকে চলে যায়। এরপর রমা দেবীর ছেলের বিয়ের দিন চলে আসে। তখন নেহা তার 4 বৌদি এবং মাকে বলে, মা তুমি বৌদিদেরকে নিয়ে বিয়ে বাড়ি চলে যাও, আমি যাব না, আমার একটুও যেতে ইচ্ছা করছে না। নেহা, আমরা জানি তুমি কেন বিয়ে বাড়িতে যেতে চাইছো না। তুমি চিন্তা করো না, আমরা তোমার সাথে রয়েছি, আর আমরা তোমাকে খুব সুন্দর করে মেকআপ করে দেব, দেখবে তোমাকে অপূর্ব সুন্দর লাগবে। চলো নেহা, তুমি আমাদের সঙ্গে আমাদের ঘরে চলো, তোমাকে আজকে আমরা খুব সুন্দর করে সাজাবো। এই বলে তার 4 বৌদি নেহাকে খুব সুন্দরভাবে মেকআপ করে সাজিয়ে দেয়। তারপর সে নিজেকে আয়নায় দেখে বলে, ওয়াও কি সুন্দর লাগছে, আমি তো ভাবতেও পারছি না যেটা আমি বলে। সত্যি বৌদি, আমাকে যে এত সুন্দর দেখতে লাগবে আমি কখনো কল্পনাই করতে পারিনি। তোমরা খুব সুন্দরভাবে আমাকে সাজিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। এবার তো তোমার আর বিয়ে বাড়িতে যেতে অসুবিধা নেই, চলো দেরি হয়ে যাচ্ছে, না হলে আমরা যেতে যেতে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। এরপর মৌসুমী দেবী তার 4 বৌমা এবং মেয়েকে নিয়ে রমা দেবীর ছেলের বিয়ের অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হয়। তখন রমা দেবী নেহাকে দেখে বলে, ও মা নেহা, তুই তো আজ পুরো হিরোইন লাগছিস। তা তুই কি পেন্টিং লাগিয়েছিস? নিরোল্যাক্স এশিয়ান পেন্ট নাকি চুনের খোলা লাগিয়ে এসেছিস? কাকিমা, আপনি এসব কি বলছেন? আপনি এভাবে আমাদের ননদকে অপমান করতে পারেন না। আপনি কি সেদিনের সব কথা ভুলে গিয়েছেন নাকি? আরে সেটা তোমাদের ঘর ছিল, তাই আমি কিছু বলিনি। আজ এটা আমার ঘর, সেদিন তোমরা খুব আমাকে অপমান করেছিলে, আজ আমি তার প্রতিশোধ নেব। এই বলে রমা দেবী নেহার গায়ে জল ঢেলে দেয়, যার ফলে তার সব মেকআপ ধুয়ে যায় এবং তার কালো রং বেরিয়ে আসে, যেটা দেখে অনুষ্ঠানে উপস্থিত সকলেই অনেক হাসাহাসি করতে থাকে। এরপর নেহা কাঁদতে কাঁদতে ছুটে বাড়ি চলে আসে। এই সব কিছু বিক্রম প্রথম থেকেই লক্ষ্য করছিল। আসলে বিক্রম ছিল রমা দেবীর ছেলের কোম্পানির ওনার এবং বিক্রমও কাউকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর নেহা কান্নাকাটি করলে তার 4 বৌদি বলে, আমাদেরকে ক্ষমা করে দাও নেহা, তোমাকে ওই অনুষ্ঠানে নিয়ে যাওয়া আমাদের উচিত হয়নি। আমরা যদি একটু জানতাম যে উনি তোমাকে এভাবে অপমান করবেন, তাহলে কখনোই তোমাকে যাওয়ার জন্য জোর করতাম না। না বৌদি, তোমরা এইভাবে আমার কাছে ক্ষমা চেও না, এতে তোমাদের কোনোই দোষ নেই, সবই আমার ভাগ্য। এভাবেই দুঃখের মধ্য দিয়ে সেদিনটা কেটে যায়। পরের দিন বিক্রম মৌসুমী দেবীর বাড়িতে আসেন এবং বিক্রম বলে, বৌদি, আমি বিক্রম, আর এই হচ্ছে আমার মা। আমরা আপনাদের রমা আন্টির ছেলের বিয়েতেই দেখেছিলাম, আমার নেহাকে খুব পছন্দ হয়েছে, আমি নেহাকে বিয়ে করতে চাই। আপনাদের আর নেহার যদি সম্মতি থাকে তাহলে আমি বিয়েটা তাড়াতাড়ি করে নিতে চাই। বিক্রমের কথা শুনে মৌসুমী দেবী, নেহা এবং তার 4 বৌমারা হতভম্ব হয়ে যায়, কারণ বিক্রম দেবদূতের মতো নেহার জন্য সম্বন্ধ নিয়ে এসেছিল। এতদিন নেহার জন্য যত সম্বন্ধ নিয়ে আসা হচ্ছিল সবাই নেহাকে রিজেক্ট করে দিয়ে চলে যেত, কিন্তু বিক্রম প্রথম যে নেহার কাছ থেকে বিয়ের অনুমতি চাইছে, যেটা দেখে সবাই খুশি হয়ে যায়, কারণ বিক্রম এত বড় কোম্পানির মালিক আর সে বাড়ি বয়ে নেহার সম্বন্ধ নিয়ে এসেছে, তাকে কেউ কিভাবে প্রত্যাখ্যান করত। এরপর সকলেই ধুমধাম করে নেহা এবং বিক্রমের বিয়ে দিয়ে দেয়। এরপর নেহা বিক্রমকে বিয়ে করে যাওয়ার পথে নেহা বলে, বৌদিরা থ্যাংক ইউ সো মাচ, তোমাদের ভালোবাসা, আশীর্বাদ এবং সাপোর্টে আজ আমি আমার নতুন জীবনের রং খুঁজে পেয়েছি। তোমাদের জন্যই আজ আমার জীবনে এত খুশির জোয়ার এসেছে, আমি তোমাদেরকে খুব মিস করবো বৌদি। এরপর নেহা বিক্রমের সাথে চলে আসে। নেহার যাওয়ায় তার 4 বৌদি অনেক কান্নাকাটি করতে থাকে। এরপর সকলেই যে যার সংসার নিয়ে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করতে থাকে।